একটু নেপালের পরিস্থিতির দিকে নজর রাখি। সংবিধানের জটে আটকে রয়েছে সে দেশের অন্তর্বর্তী সরকার গঠন। জটিলতায় আবার সংবিধান পরিবর্তনের দাবিও উঠছে। নৈরাজ্যের নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান কে? নেপালের কুর্সিতে সুশীলা কার্কি নাকি কুলমান ঘিসিং? সুশীলা কার্কির নামেই যদিও জোর জল্পনা, সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবি। সুশীলা কার্কির হয়ে জোর সওয়াল সুদান গুরুংয়ের। সুশীলা কার্কির পক্ষে সওয়াল করে ডেডলাইন দিয়েছে সুদান, এমনই খবর পাওয়া যাচ্ছে। সুশীলা কার্কি পদে না বসলে ফের একবার জেন জি আন্দোলনের হুঁশিয়ারি। সুশীলার পাশে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাও। চীনে যাচ্ছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিকদালে। বেজিং ভক্ত অলির ইস্তফার পর কি ফের চীন সখ্যতা? একদিকে যেমন সেনাপ্রধানের চীন সফর, আর অন্যদিকে সংবিধান পরিবর্তনের দাবি উঠছে, অন্তর্বর্তী সরকার গঠন আটকে সব মিলিয়ে নেপালের কি পরিস্থিতি আমরা জানবো পিয়ালি মিত্রের কাছ থেকে। আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে রয়েছেন নেপাল থেকে। পিয়ালি, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, জেনজির তরফ থেকে গত পরশুদিন থেকেই তারা সুশীলা কার্কির নাম প্রজেক্ট করছিল এবং গতকাল কার্যত ম্যারাথন বৈঠক হয় সেনাপ্রধানদের উপস্থিতিতে এবং প্রায় সপক্ষই সুশীলা কার্কির যে নাম, বিশেষ করে জেনজির তরফ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে রাষ্ট্রপতিও অনেকটা রাজি। কিন্তু সাংবিধানিক কিছুটা জটিলতা রয়েছে, তার কারণ সংবিধান মেনে রাষ্ট্রপতি গতকালকে পর্যন্ত যেটা বলেছিলেন যে সংবিধান মেনে তিনি চলতে চাইছেন, অর্থাৎ সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই তিনি অন্তর্বর্তী সরকার গঠন করতে চাইছেন। এক্ষেত্রে যদি সংবিধান মেনে তাকে করতে হয় তাহলে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে সমস্যা রয়েছে, তার কারণ সেটা সংবিধানের যে ৭৬ নম্বর ধারা রয়েছে সেটা লঙ্ঘন করা হবে। কারণ নেপালের যে সংবিধান রয়েছে সেটা বেশ কিছুটা জটিল, সেইটা অনুযায়ী যদি করা হয় তাহলে ৭৬ নম্বর ধারা অনুযায়ী এই মুহূর্তে সংসদে সবথেকে বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে যে রাজনৈতিক দলে, এক্ষেত্রে কংগ্রেসের, তাকে প্রথমে আমন্ত্রণ করতে হবে সরকার গঠনের জন্য, কিন্তু সেটা রাষ্ট্রপতি করতে পারবেন না। জেনজি এই অলি সরকারের বিরুদ্ধেই ছিলেন। এবং দ্বিতীয় অপশন হচ্ছে সবথেকে বড় যে রাজনৈতিক দল তাদেরকে আমন্ত্রণ করতে পারে, এক্ষেত্রেও তারা এই ধরনের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে রয়েছে। এবং সংসদের সদস্য অথবা তৃতীয় যে অপশন সংসদের সদস্য, এই রকম কাউকে সমস্ত রাজনৈতিক দল যদি সমর্থন করে তাহলে কিন্তু তিনি প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারেন। বোঝাই যাচ্ছে সব মিলিয়ে এখন রীতিমতো সংবিধান জটে আটকে রয়েছে অন্তর্বর্তী সরকার গঠন। ধন্যবাদ তোমায় পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞ সুমন ভট্টাচার্য, তিনি কি বলছেন এই নিয়ে শুনবো। কেপি ওলির সরে যাওয়াটা অবশ্যই ভারতীয় হিসেবে আমাদের পক্ষে স্বস্তি দেয়। কেপি ওলি যেভাবে বেইজিং এর সঙ্গে সখ্য রেখে সরকার চালাচ্ছিলেন, যেভাবে কাঠমান্ডু প্রায় চীনের নিয়ন্ত্রণে চলে গেছিল, তা ভারতের জন্য যথেষ্ট উদ্বিগ্নজনক ছিল। আমাদের ভুলে গেলে চলবে না যে কেপি ওলি মানচিত্র নিয়ে আমাদের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। কেপি ওলি বিভিন্ন ঘটনায় নয়াদিল্লির জন্য অস্বস্তির কারণ হয়েছে। এমনকি যখন মাওবাদী নেতা প্রচণ্ড অবধি ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী ছিলেন, তখনও কিন্তু কেপি ওলি মোটামুটি বেইজিংয়ের অঙ্গুলি হেলনেই চলেছে। ফলে কেপি ওলির সরে যাওয়া যতটা আমাদের জন্য স্বস্তিদায়ক, কেপি ওলিও নিশ্চয়ই তার এই গণবিক্ষোভের কারণে পদত্যাগের পেছনে ভারতের হাতই দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।